নতুন বাংলাদেশের তরুণদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল। কিছুক্ষণ পর জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। মানিক মিয়া এভিনিউতে ছাত্র জনতার মিলন মেলা। তরুণদের মাধ্যমে মানুষের আশা আকাঙ্ক্ষা আজকে পূরণ হতে চলেছে। এটা বাংলাদেশের মানুষের ন্যায্যতা এবং মর্যাদা এবং অধিকার নিয়ে কাজ করবেন। সারা বাংলাদেশের মানুষ চায় নতুন করে একটা দেশ পরিচালনা হোক। আমার প্রত্যাশা তারা যেন কি করে সবার সঙ্গে মিলেমিশে এক কাতারে থাকে। ইয়াং জেনারেশন আমাদের দেশটাকে ধরুক, হাল ধরুক, নতুনভাবে আসুক। ডান বাম নয়, মধ্যম পন্থার জনগণমুখী রাজনীতি করবে নতুন দল। তরুণদের ওপর আস্থা রাখছেন বিশেষজ্ঞরাও। মধ্যম পন্থার রাজনীতি করতে চাই, না ডান না বাম, বাংলাদেশ পন্থার রাজনীতি করতে চাই। আমাদের রাজনৈতিক কালচার হবে জনগণমুখী, রাজনৈতিক কালচার হবে দেশের স্বার্থমুখী। বড় রাজনৈতিক দল থেকে পথ চলায় যে ধরনের ভুলগুলো হয়েছে সেগুলো শুধরে নিয়ে তারা সামনের দিকে এগোবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী এবং আমি জুম্মান সাদিক জ্যাভলিন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংকট নিরসনে জাতীয় নির্বাচনের গুরুত্ব বুঝতে পারছে না সরকার। অভিযোগ বিএনপি নেতার। আগে গণহত্যার বিচার, সংস্কার ও স্থানীয় ভোট আয়োজনের দাবি জামায়াতের। রমজানের আগ মুহূর্তে বাড়তি মাছ ও মুরগির দাম। ঊর্ধ্বমুখী লেবু, শসা ও বেগুনের দরও। খেজুর, ছোলা, চিনিতে ভিন্ন চিত্র। সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রি শুরু। মাসব্যাপী প্রাণের বই মেলার পর্দা নামছে আজ। শেষ শিশু প্রহরে ছোট্ট সোনামণিদের হই হুল্লোড়। বিকেলে ভিড় বাড়ার আশা। এবং ট্রাম্প জেলেনস্কি বহুল প্রতীক্ষিত বৈঠক আজ। যুদ্ধ বন্ধে আসতে পারে নতুন সিদ্ধান্ত। ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে $1 ট্রিলিয়ন চুক্তির সম্ভাবনা। নতুন বাংলাদেশের তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের অপেক্ষা। কিছুক্ষণ পরে আত্মপ্রকাশ হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির। প্রস্তুত অস্থায়ী মঞ্চ, লাখো মানুষ সমাগমের অপেক্ষায় মানিক মিয়া এভিনিউ। দেশের বিভিন্ন এলাকা থেকে সমাবেশ স্থলে আসছেন ছাত্র জনতা, যোগ দিয়েছেন প্রবীণরাও। সবার আশা, নতুন এই দলের আত্মপ্রকাশের মাধ্যমে নতুন ধারার রাজনীতির সূচনা হবে। ধ্রুব ব্যানার্জির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোমেন হোসেন। দীর্ঘদিনের প্রথা ভেঙে তরুণদের নতুন রাজনৈতিক দল ঘোষণার মহাযজ্ঞ। প্রস্তুত মানিক মিয়া এভিনিউ। দলে দলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিচ্ছেন ছাত্র জনতা। জাতীয় নাগরিক পার্টি নামে নতুন এই দলের আত্মপ্রকাশে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে করা হয়েছে অস্থায়ী মূল মঞ্চ। মঞ্চের সাজসজ্জায় স্থান পেয়েছে আবু সাইদের প্রসারিত হাত আর জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি। 36 রাজনৈতিক দলসহ 51টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে এই আয়োজনে। তাদের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। বাংলাদেশের লক্ষাধিক মানুষের সমাগমের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের নতুন রাজনীতির যেই বন্দোবস্ত এবং যে নতুন রাজনীতির কথা এতদিন বলেছি, তরুণদের মাধ্যমে মানুষের আশা আকাঙ্ক্ষা আজকে পূরণ হতে চলেছে। শহীদ পরিবার এবং আহত পরিবার, সেই সাথে বিভিন্ন রাষ্ট্রের কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের জন্য আমাদের অলরেডি জায়গা সব সেট আপ হয়ে গেছে এবং নিরাপত্তা দেওয়ার জন্য ডিএমপির সঙ্গে আমরা সবসময় যোগাযোগ রাখতেছি। নতুন দল গণতন্ত্র, মানুষের অধিকার ও সুস্থ ধারার রাজনীতি করবে। পাশে দাঁড়াবে গণমানুষের, করবে গণতন্ত্রের পুনরুদ্ধার, এমন প্রত্যাশা আগতদের। ভোট অধিকার ফিরে আনতে প্রান্তিক লেভেলে যে জনগণ আছে তাদেরকে আমাদের সচেতন করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে প্রথমত আমাদের যে ইন্টারন্যাশনাল পলিসি আছে এটাকে পুনর্বিন্যাস করা উচিত। এই সংবিধানকে পুনরায় লেখন করা উচিত। যে সরকার আসবে সেজন্য মানুষকে কোনো অত্যাচার, অন্যায়, অবিচার না করে, কোনো মানুষের উপর টর্চার না করে। সমাবেশে যোগ দিতে দেশের প্রান্তিক এলাকা থেকে তরুণদের পাশাপাশি এসেছেন প্রবীণরাও। বিগত দিনের রাজনীতির খুঁটিনাটি ভুল এবং তা থেকে উত্তরণে তরুণদের উপর আস্থা তাদের। সারা বাংলাদেশের মানুষ চায় যে নতুন করে একটা দেশ পরিচালনা হোক আর সাধারণ মানুষের ভুক্তভোগীর জন্য সবাই এগিয়ে আসুক। যতগুলো দল দেখে এসছি আমরা ছোটকাল থেকে পর্যন্ত, তোদের মধ্যে অনেক ঘাটতি রয়ে গেছে আমার মনে হয়। যেমন ঘাটতি রয়ে গেছে যখন এরা ক্ষমতায় চলে আসে
তখন আমাদের সাধারণ মতন লোককে ওরা মনে হয় চিনে না, এরকম মনে হয়। নতুন যে দলটি আজকে আত্মপ্রকাশ করবে, এই দলটি ওই রকম কোনো কার্যকলাপের সাথে জড়িত হোক। সাধারণ মানুষও স্বাগত জানিয়েছেন নতুন রাজনৈতিক দলকে। আগের রাজনৈতিক দলগুলো ক্ষমতার মসনদে বসে নিজেদের আখের গুছিয়েছে দাবি করে তারা বলছেন এবার ইতিবাচক ধারায় ফেরার সুযোগ পাওয়া উচিত তরুণ সমাজের। ছাত্রদের হাতে যদি ক্ষমতা দেওয়া হয়, আমি মনে করি দেশের অনেক উন্নতি হবে। নবীন এবং প্রবীণের মেলাতে এই দেশের আগামী দিনের রাজনীতি শক্তি গড়ে উঠবে। যদি তারা ভালো উদ্দেশ্যে আসে তাতে আমার তাদের স্বাগত জানাবো। সমাবেশস্থলে স্থাপন করা হয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, সতর্ক অবস্থানে আছে ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। দীর্ঘদিনের বিশৃঙ্খল রাজনীতিতে ত্যক্ত বিরক্ত সাধারণ মানুষ, তাই তারা বলছেন নতুন দলের রাজনীতি হোক বিশৃঙ্খলা মুক্ত, জনগণের কল্যাণের রাজনীতি। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মানিক মে এভিনিউয়ে আছেন সহকর্মী হাসান ওয়ালি ও আল আমিন তুষার। সরাসরি প্রথমে যাচ্ছি ওয়ালির কাছে। ওয়ালি, আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল, যেটি জাতীয় নাগরিক পার্টি নামে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আমরা সবশেষ যে তথ্য পেয়েছি, আমি একেবারেই যেই অনুষ্ঠান স্থল মঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছি, একেবারেই শেষ মুহূর্তে যে প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি কিন্তু নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দায়িত্বশীলরা রয়েছেন তারা শেষ করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি 151 সদস্য প্রাথমিক যে আহ্বায়ক কমিটি, সেটি কিছুক্ষণ পর অর্থাৎ 3টা আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানটি শুরু হবে। এরপরে এই ঘোষণা করা হবে 151 সদস্য বিশিষ্ট কমিটি, যেটি জাতীয় নাগরিক পার্টি নামে যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল আসলে তাদের পথ চলা সেটি শুরু করবে। আমরা জানি যে তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন। এছাড়াও সদস্য সচিব হিসেবে আক্তার হোসেন রয়েছেন। আরও শীর্ষ 6টি পদ রয়েছে, যেখানে যারা আসলে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন, সামনের সারিতে ছিলেন, সম্মুখ সারিতে ছিলেন, তারা নেতৃত্ব দেবেন। এছাড়াও সারা দেশে যারা বিভিন্ন জায়গা থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, রাজপথে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যারা আসলে রাজপথে ছিলেন, অনেকে শহীদ হয়েছেন। এর মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ, তারা বলছেন যে এই বাংলাদেশে তারা যে রাজনীতি করতে চান, আর কোনো ধরনের বৈষম্য যাতে করে বাংলাদেশে না থাকে, যে মানুষ যে স্বপ্ন দেখে আসলে যেই সংস্কারের আকাঙ্ক্ষা করেছেন, সেই সংস্কার যাতে করে বাস্তবায়িত হয় এবং বাংলাদেশ আর যাতে করে স্বৈরতন্ত্রের পথে না হাঁটে, গণতন্ত্রের পথে যাতে এগিয়ে যায়, সেই সব করার জন্য আসলে তারা বলছেন তারা আজকে শপথ নেবেন। এই রাজনৈতিক দলের মধ্য দিয়ে রাজপথে তাদের দাবি দাওয়া নিয়ে তারা সরব থাকবেন। এখানে যে নেতাকর্মীরা আমরা সকাল থেকে দেখেছি, তারা মূলত যারা সংগঠক, এই আজকে যে আত্মপ্রকাশের অনুষ্ঠান সফল করতে যে নানান ধরনের উপকমিটি করা হয়েছে, সেই যারা দায়িত্বে রয়েছেন তারাই মূলত রয়েছেন। এর বাইরে যে সাধারণ নেতাকর্মীরা রয়েছেন তারা আসতে শুরু করেছেন, তারা মূল অনুষ্ঠান স্থলে এখন পর্যন্ত নেই, তারা বাইরে আছেন। আমরা যতটুকু জানি যে 2:30টার পরে আসলে অনেক অতিথি এই জায়গায়, যে সংরক্ষিত জায়গাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছে, এই জায়গাটিতে তারা বসবেন। এর বাইরে কিন্তু মানিক মে এভিনিউয়ের পুরো সড়ক জুড়েই আমরা কিন্তু দেখেছি বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আনাগোনা, যারা জাতীয় নাগরিক কমিটিতে রয়েছেন, কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রয়েছেন, তারা কিন্তু বাইরে অবস্থান করছেন। তারা কিছুক্ষণ পরে আসলে তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই পুরো জায়গাটা, অর্থাৎ জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মে এভিনিউয়ের এই পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে জুলাই গণ অভ্যুত্থানে যে নায়করা যারা আসলে রাজপথে ছিলেন, তাদের পদচারণায় আজকে কিন্তু আসলে মুখরিত হবে। এবং আমরা কিন্তু আসলে সেরকমই দেখছি। যারা আয়োজকরা রয়েছে তারা বলছেন, তারা আশা করছেন সারা দেশ থেকে যারা রয়েছেন সাধারণ মানুষ, যারা আসলে নতুন রাজনৈতিক যে বন্দোবস্ত তারা কথা বলছেন, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ার জন্য যারা আসলে প্রতিশ্রুতিশীল, তাদেরকে নিয়ে তারা আসলে নতুন পথ চলা শুরু করবেন। এই জায়গাটিতে নেতৃত্বে যারা দিবেন তারা কথা বলবেন এবং আসলে তারা এর মধ্য দিয়ে আগামী দিনে তাদের যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের রূপরেখা কেমন হবে, কোন কোন দাবিতে তারা রাজপথে সরব থাকবেন, সবকিছু নিয়ে আজকে একটি প্রাথমিক তাদের যে আগামী দিনের আন্দোলন চলবে, তাদের যে সংগ্রাম, সেটি সম্পর্কে জানাবেন, এমনটি কিন্তু আসলে নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন। আমি একটু আগে আসলে যেমনটি বলছিলাম যে আমি যে সংরক্ষিত জায়গাটিতে রয়েছি মঞ্চের সামনে, এর বাইরেও কিন্তু এই পাশের সড়কটি মানিক মে এভিনিউ এবং জাতীয় সংসদ ভবনের সামনে অনেক নেতাকর্মী মিছিল সহকারে এসে উপস্থিত করছেন। সেই জায়গাটিতে রয়েছেন আমাদের সহকর্মী আল আমিন তুষার। আল আমিন তুষারের কাছে জানবো সেখানকার সবশেষ।
যেমনটা আসলে এখানে দেখাই যাচ্ছে যে যেহেতু জুমার নামাজ শেষ হয়ে গেছে তারপর থেকেই কিন্তু যারা আসলে আশপাশে এলাকাগুলো ছিলেন এবং মসজিদে নামাজ আদায় করেছেন তারা কিন্তু এরই মধ্যে আসতে শুরু করেছেন এবং আমরা যে দেখতে পাচ্ছি বেশ নিরাপত্তা বজায় রেখেই কিন্তু তাদেরকে কিন্তু আনা হচ্ছে এবং একদম প্রবেশদ্বারটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেখানে ছোট ছোট মিছিল আশপাশের জায়গাগুলো থেকে আসছে এবং আমরা যেমনটা জানতে পেরেছি যে এখানে যেন প্রথম অবস্থায় তেমন একটা ভিড় না হয় সেই জায়গাটা মাথায় রেখে আশপাশের যে মাঠগুলো রয়েছে যদি আমি বলি যে ওই পাশে যে পুরনো যে বাণিজ্য মেলার মাঠ রয়েছে এবং আশপাশে বিভিন্ন জায়গায় কিন্তু অনেক ঢাকা জেলার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন তারা কিন্তু সেখানটায় অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু মিছিল নিয়ে এখানে আসবেন এমনটাই কিন্তু আমাদেরকে আসলে এখানকার যারা রয়েছেন তারা জানিয়েছেন। এবং আমি যদি বলি যে এখানকার যে পরিস্থিতি সেটা যেমন আসলে ঠিক 5 আগস্টে দেখা গিয়েছিল যে এই যে সংসদ ভবনের দিকে আসলে সাধারণ মানুষ মাথায় পতাকা বেঁধে হাতে পতাকা নিয়ে জাতীয় পতাকা সঙ্গে নিয়ে কিন্তু আসছিলেন ঠিক অনেকটা কিন্তু তেমন চিত্র কিন্তু এখানে দেখা যাচ্ছে। সবাই যারা আসলে এইখানে এই যে নতুন দলের আত্মপ্রকাশের যেই জায়গাটা সেখানে পুরো মানুষ যারা রয়েছেন তারা আসলে অনেকেই মাথায় জাতীয় পতাকা বেঁধে আসছেন এবং যদিও যে আসলে এখানে যেহেতু বড় একটি জমায়েতের আসলে ধারণা করা হচ্ছে সেই জায়গা থেকে সেই জমায়েতে যেন কোনো ধরনের সমস্যা না হয় সেই জায়গা থেকে তাদের নিরাপত্তার জন্য প্রত্যেককে আসলে খুব ভালো করে চেক করে তারপরে আসলে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এমনকি আমরা পুলিশ সদস্যদেরকেও দেখেছি যে তারা আসলে এখানে তাদের অবস্থান নিয়েছেন এবং আশপাশের যে জায়গাগুলো সেগুলো কিন্তু তারা আসলে রেখেছেন। আমি যদি বলি যে আজকে এই যে কমিটি আসছে অর্থাৎ নতুন যে দলের সেখানে নতুন যে পার্টি আসলে জাতীয় নাগরিক পার্টি সেখানে যে যারা আসলে নেতৃত্বে ছিলেন এই যে দীর্ঘ আমাদের যেই জুলাই অভ্যুত্থান হয়ে গেল সেই জুলাই অভ্যুত্থানে যেই জায়গা আসলে ছিল সেই জায়গা থেকে কিন্তু মূলত এই দলের আত্মপ্রকাশ ঘটবে কারণ সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তার পরবর্তী সময়ে জাতীয় নাগরিক কমিটির মধ্যে আসলে যারা ছিলেন তাদেরই কিন্তু একটা জায়গা আসলে আমরা এখনো পর্যন্ত যেমনটা জানতে পেরেছি যেমন আহ্বায়ক আসলে রাখা হয়েছে যে সদ্য পদত্যাগ করা নাহিদ ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সামান্তা শারমিন এভাবে আসলে সদস্য সচিব এবং অন্যান্যদেরকে আসলে যারা রেখেছেন এই সবার জায়গাগুলোই কিন্তু এখানে রয়েছে অনেকেই তাদের অবস্থান রয়েছে সেই জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু 3টার সময় মূল আয়োজন শুরু হয়ে যাবে এমনটাই ঘোষণা বারবার আসলে মূল মঞ্চ থেকে আসছে। তো এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ তথ্য। হাসান ওয়ালি এবং আলামিন তুষার যুক্ত হয়েছিলেন মানিক মে এভিনিউ থেকে। তরুণদের নেতৃত্বে রাজনৈতিক দলের শীর্ষ 5 পদে থাকছেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারি। অন্যতম উদ্যোক্তা সার্জিস আলম বলছেন নতুন দল হবে বাংলাদেশপন্থী, ডান বাম নয় মধ্যম পন্থার জনগণমুখী রাজনীতি করবে দলটি। তরুণদের উপর আস্থা রাখতে চান বিশেষজ্ঞরাও। হাসান ওয়ালির প্রতিবেদন। স্বৈরাচারী সরকারের বিদায় ঘণ্টা বাজানো অভ্যুত্থানকারীদের নেতৃত্বে আসছে রাজনৈতিক দল। সঙ্গত কারণেই নতুন দলের গঠন প্রক্রিয়া এবং নেতৃত্ব আলোচনার তুঙ্গে। শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মে এভিনিউয়ে আত্মপ্রকাশ ঘটবে দলটির। নাগরিক কমিটির সূত্র বলছে দলের আহ্বায়কের দায়িত্ব নিচ্ছেন সদ্য তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম। সদস্য সচিব হচ্ছেন আখতার হোসেন। আলোচিত দুই মুখ সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ থাকছেন উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্বে। এছাড়া জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি পাচ্ছেন মুখ্য সমন্বয়কের দায়িত্ব। এছাড়াও কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যাবে জুলাই আন্দোলনে মাঠে থাকা পরিচিত মুখদের। আমরা মধ্যম পন্থার রাজনীতি করতে চাই। নতুন দল গঠনের নেতৃত্ব স্থানীয় ভূমিকা রাখছেন গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক সার্জিস আলম। তিনি বলছেন নতুন দল বৈদেশিক কোন শক্তির আগ্রাসন বরদাস্ত করবে না। আমরা এই তরুণ প্রজন্মের নেতৃত্বে যে রাজনৈতিক দল করতে যাচ্ছি তারা বৈদেশিক যে কোনো শক্তির চোখ রাঙানো আগ্রাসন বিন্দুমাত্র সহ্য করব না। সবার আগে দেশের স্বার্থ। আমাদের জোর দিতে হবে মানুষের সাথে কানেক্টিভিটির জায়গাটাতে। এর আগে রাজনৈতিক দলগুলো মনোনয়ন বাণিজ্য করেছে, এর আগে রাজনৈতিক দলগুলো পরিবারতন্ত্র কায়েম করেছে, এর আগে রাজনৈতিক দলগুলো স্বৈরতন্ত্র কায়েম করেছে। আমরা মনে করি বাংলাদেশে এই সময়টা শেষ হয়েছে। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে মধ্যমপন্থার জনগণমুখী রাজনীতি করার প্রত্যয় সার্জিস আলমের। বাংলাদেশে গতানুগতিক যে রাজনৈতিক কালচারগুলো ছিল এগুলো থেকে আমাদের এখন বের হয়ে আসতে হবে। আমাদের রাজনৈতিক কালচার হবে জনগণমুখী, রাজনৈতিক কালচার হবে দেশের স্বার্থমুখী। না ডান না বাম না হচ্ছে উপর নিচে এরকম কিছু না, মধ্যম পন্থার একটা রাজনীতি করতে চাই এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা বাংলাদেশ পন্থার রাজনীতি করতে চাই।
নতুন দল নিয়ে বিশেষ আগ্রহ রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদেরও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক অধ্যাপক সাব্বির আহমেদও সম্ভাবনা দেখছেন তরুণদের এই নেতৃত্বে। গতানুগতিক পথে না হেঁটে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার উপর জোর তার। দলটা একটা তারুণ্য নির্ভর দল হবে, যেটি আমাকে আশাবাদী করে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে দল তো করলেই হবে না, গতানুগতিক ধারার যে রাজনৈতিক দল, একই ধারাবাহিকতা যদি এই নতুন দলের মধ্যে থাকে তাহলে কিন্তু দল সে আবারও ঘুরে ফিরে পুরনো লেগেসিতে ফিরে যাবে। অনেকটা একই রকম মত ডক্টর রাশেদা রওনক খানের। দল গঠনের পর অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বৈরিতা এড়াতে কৌশলী হওয়ার পরামর্শ তার। অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশের দুটি বড় রাজনৈতিক দল থেকে পথ চলায় যে ধরনের ভুলগুলো হয়েছে সেগুলো শুধরে নিয়ে তারা সামনের দিকে এগোবে, এটা সকলের প্রত্যাশা। একজন নাহিদ ইসলাম পদত্যাগ করেছে, কিন্তু অন্যান্য আরও কয়েকজন আছেন, দুজন আছেন, তারা যদি সংশ্লিষ্ট থাকেন এবং তারা যেহেতু এই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ছিলেন, তাদেরকে নিয়েও প্রশ্ন আসতে পারে। এই সকল মানে সরকারে থাকা অবস্থায় রাজনৈতিক দল করলে যেটা বিএনপির ক্ষেত্রেও বলা হয়ে থাকে, সেরকম তাদের ক্ষেত্রেও বলা হবে, এটা খুব স্বাভাবিক। এখন সরকার থেকে নিজেদের অবস্থানটাকে দূরত্ব তৈরি করার কি প্রক্রিয়া হতে পারে সেটা তাদেরকেই বিবেচনা করতে হবে। নাগরিক কমিটির সূত্র বলছে শুক্রবার প্রাথমিকভাবে শতাধিক সদস্যের আহ্বায়ক কমিটির যাত্রা শুরু হবে, পরবর্তীতে যা বাড়তে পারে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির কিংস পার্টি হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্ররা রাজপথে আয়নাঘরে নির্যাতিত হয়ে ঘুরে দাঁড়িয়ে এই দল গঠন করেছে, যা রাজনীতিতে ইতিবাচক ধারার সৃষ্টি করবে। কিংস পার্টি মানে হচ্ছে কিংয়ের ছত্রছায়ায় পরিচালিত, সেরকম হবার আমি কেন সুযোগ দেখি না জানেন? এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের কারো মধ্যে রাজনীতি প্রত্যক্ষভাবে করার, দল হয়ে করার কোনো আকাঙ্ক্ষা আমরা দেখিনি। রাস্তায় মার খেয়ে, ডিবি হেফাজতে থেকে, আয়নাঘরে থেকে, সেখান থেকে বের হয়ে রাজনৈতিক দল গঠন করাকে কিভাবে আমরা কিংস পার্টির সাথে তুলনা করতে পারি, এটা কিন্তু আমি বুঝতে পারছি না। দেশের সংকট নিরসনে জাতীয় নির্বাচনের গুরুত্ব অন্তর্বর্তী সরকার বুঝতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির দ্রুত নির্বাচনের দাবিতে আয়োজিত সমাবেশে এই মন্তব্য করেন তিনি। দুদু বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাদের নামে যেসব মামলা হয়েছে সরকার সেগুলো এখনো প্রত্যাহার করেনি। ইউনূস সরকারের প্রতি বিএনপির সমর্থন রয়েছে উল্লেখ করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারলে অন্তর্বর্তী সরকার জনপ্রিয়তা হারাবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। সরকার দ্রুত নির্বাচনের বিষয়টি বুঝতে পারছেন। বাংলাদেশের বর্তমান যে সংকট তৈরি হয়েছে সেই সংকট নিরসনের জন্য জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। এই কাজটি সরকার জানলেও উদ্যোগ নেয় না। জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনা সহ গণহত্যায় অভিযুক্তদের বিচার, সংস্কার ও স্থানীয় ভোট আয়োজনের দাবি জানিয়েছে জামায়াত। সকালে রাজবাড়ীতে জেলা জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই কথা বলেন। বেশ কিছু রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে যোগ দেওয়ার পরও এখনও অনেকের মধ্যে ফ্যাসিবাদী মনোভাব তৈরি হচ্ছে। অনুষ্ঠানের সদর ছাড়াও রাজবাড়ীর বিভিন্ন উপজেলা থেকে জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য যতটুকু যৌক্তিক সময় আপনি সেই সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আর নির্বাচনে বিশৃঙ্খলা, হানাহানি, রক্তারক্তি রোধ করার জন্য ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে যাদের মামলা করে বিচারের মুখোমুখি করা হচ্ছে, নির্বাচনের আগে তাদের বিচার এই জাতি দেখতে চায়। ফলে বিচার, সংস্কার, স্থানীয় নির্বাচন, এই তিনটা কাজ জাতীয় নির্বাচনের আগে করতে হবে।
চট্টগ্রামে জামিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের নামাজে জানাজা চলছে, সরাসরি যাচ্ছে সেখানে। সেখানে কিন্তু নামাজের আসরের পর শেষ জানাজাটি হবে, পরবর্তীতে তার গহিরা পারিবারিক কবরস্থানে আব্দুল্লাহ আল নোমানকে দাফন করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাখো মানুষের ঢল নেমেছে ঐতিহ্যবাহী যে চট্টগ্রামের ওয়াসা জামিয়াতুল ফালাহ মসজিদে বর্ষিয়ানো নেতা, চট্টগ্রামের বেশ কয়েকজন বিএনপি নেতার কথা যদি বলতে তাহলে প্রথম সারিতে আব্দুল্লাহ আল নোমানের নাম চলে আসে। তিনি 2 দফায় মন্ত্রিত্ব দায়িত্বে পালন করেছে। 1991 সালে তিনি যে খাদ্যমন্ত্রীর মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। 2001 সালে তিনি খাদ্যমন্ত্রী এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন এবং যুগ্ম মহাসচিবের দায়িত্বও পালন করেন এবং বর্তমানে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান এবং এর আগে তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য তার রাজনৈতিক জীবন মূলত 1981 সালে কিন্তু রাজনীতি শুরু করেন আব্দুল্লাহ আল নোমান। এর পরবর্তীতে কিন্তু তার যে চট্টগ্রামে যে অবদান সেগুলো তারা এখানে তুলে ধরেছেন, যে চট্টগ্রাম যে শিক্ষা বোর্ড, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, বাকুলিয়া কলেজ সহ যে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণার ক্ষেত্রে যে অবদান ছিল সেই কথাগুলো তারা এখানে ধরছেন। এখন মানুষের ঢল নেমেছে। এই মুহূর্তে তারা আব্দুল্লাহ আল নোমানের যে অ্যাম্বুলেন্সবাহী যে গাড়িটি আমরা দেখতে পাচ্ছি সেটি তার গ্রামের উদ্দেশ্যে চলে যাবে গহিরা, এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূর রাউজানের গহিরায়। এবং আমরা দেখেছি শেষবারের মতো তাকে দেখার জন্য, তার জানাজায় অংশ নেওয়ার জন্য লাখো মানুষের ঢল নেমেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওয়াসা জামিয়াতুল ফালাহ মসজিদে। এবং সেখানেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ডাক্তার শাহাদাত হোসেন মেয়র এবং তার ছেলে সাইদ আল নোমান, আব্দুল্লাহ আল নোমান তারা ছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি মোনাজাত হচ্ছে আব্দুল্লাহ আল নোমানের জন্য। সেই মোনাজাতে কিন্তু সবাই অংশ নিয়েছেন এবং সেই মোনাজাতে শরিক হয়েছে। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায় এই যে এরপরে কিন্তু তার মরদেহ নিয়ে যাওয়া হবে চট্টগ্রামের রাউজানে, সেখানে গহিরা উচ্চ বিদ্যালয়ে তার আমাদের শেষ জানাজা হবে। এরপরে পারিবারিক অবস্থায় তাকে দাফন করা হবে। এই ছিল আমার কাছে চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদ থেকে আব্দুল্লাহ আল নোমানের জানাজার সর্বশেষ তথ্য। চট্টগ্রামে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে, আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোটের তাগিদ দিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আনুপাতিক হারে নির্বাচনের দাবি আদায়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দলটির বিশেষ বর্ধিত সভায় এ কথা বলেন তিনি। জাতীয় নির্বাচনে 300 আসনে প্রতিদ্বন্দ্বিতার কথা জানিয়ে নূর বলেন, এখনও কোনো দলের সঙ্গে জোট করেনি গণ অধিকার পরিষদ, তবে ভবিষ্যতে করব কিনা তা নিয়ে সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক ফায়দা নিতে কেউ কেউ আওয়ামী লীগকে জিইয়ে রাখতে চায় বলেও দাবি করেন তিনি। গণ অধিকার পরিষদ কিন্তু এখন পর্যন্ত কোন রাজনৈতিক দলের সাথে জোট করে না, নির্বাচনী কোনো জোট করে নেই। আগামী নির্বাচন হবে আনুপাতিক হারে। সেই দাবিতে প্রয়োজনে যদি আবার আমাদেরকে রাস্তায় নামতে হয়, অবশ্যই আমরা অন্যান্য যে সমস্ত দল এই দাবির পক্ষে একমত তাদেরকে নিয়ে আমরা রাজপথে নামব। সেই দল হিসেবে মানুষের আকাঙ্ক্ষা পূরণে আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়া। জোট করলে কাদের সাথে করব, জাতীয় রাজনীতির বিষয়ে আমাদের সিদ্ধান্ত হবে। রাজনৈতিক কারণে ফায়দা নেওয়ার জন্য কেউ কেউ আওয়ামী লীগকে রাজনীতিতে স্পেস দিতে চাচ্ছে, আওয়ামী লীগকে জিয়ে রাখতে চাচ্ছে। দেশের মানুষের চেয়ে বিশ্বকে খুশি রাখাকেই পতিত স্বৈরাচারী সরকার বেশি গুরুত্ব দিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ক্ষমতাকে স্থায়ী করতে শাপলা চত্বর ও 24-এর আন্দোলনে গণহত্যা চালায় পতিত স্বৈরাচারী সরকার। বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, 16 বছরের সব হত্যাকাণ্ডের বিচার করা হবে। শুক্রবার রাজধানীর বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পশ্চিমাদের কাছে আস্থাশীল প্রমাণ করতেই চালায় তৎকালীন সরকার। পতিত স্বৈরাচার চেয়েছে যে তার ক্ষমতাটা পাকাপোক্ত হোক এবং অ্যাট দ্য সেম টাইম সে ওয়ার এন্ড টেররের সমস্ত বেনিফিটটা নিতে চেয়েছে। বাইরে দেখিয়েছে যে আমি আই এম ইয়োর গুড পার্টনার, ওয়েস্টের সাথে আছি। বাংলাদেশের জনগণ কি ভাবছে, বাংলাদেশের জনগণের কাছে সে কতটা পপুলার, এটা আসলে তার কাছে মিনিংলেস ছিল।
একইভাবে ২৪-এর ছাত্র আন্দোলনেও আওয়ামী লীগ সরকার গণহত্যা চালিয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, এবার ছাত্র আন্দোলন পরিণত হয় গণ আন্দোলনে, যার কারণে পালিয়ে যেতে বাধ্য হন স্বৈরাচারী শেখ হাসিনা। এইটারই রিপিট তারা করতে গিয়েছিল ঠিক 2024 সালের জুলাই অগাস্টে। আপনি দেখেন ল্যাঙ্গুয়েজগুলো একই। প্রথম থেকেই সে বলছে যে যারা আন্দোলন করছে তারা ইসলামিস্ট, তারা জঙ্গি, কিন্তু বাংলাদেশের মানুষ এমনভাবে জেগেছিল তার পক্ষে আর আসলে থাকা সম্ভব হয়নি। সমস্ত মানুষ এসে বুঝেছে যে না, এনাফ ইজ এনাফ। শেখ হাসিনার আমলে হওয়া সব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। রমজানের আগ মুহূর্তে রাজধানীর বাজারে বেড়েছে ভোগ্যপণ্যের বিক্রি। চাহিদার বিপরীতে বেড়েছে মাছ, মুরগি, গরু, খাসির মাংসের দামও। বাড়তি আলু, পেঁয়াজ, লেবু, শসা ও বেগুনের দর। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর হস্তক্ষেপ চান ভোক্তারা। তবে ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুর, ছোলা, ডাল ও চিনির দাম কমতির দিকে। একদিকে সাপ্তাহিক ছুটির দিন, অন্যদিকে রমজান শুরুর অপেক্ষা। দুয়ে মিলে মাসের শেষ দিনে ক্রেতা বিক্রেতায় মুখর রাজধানীর কারওয়ান বাজার। বেশিরভাগই কিনছেন ইফতার ও সেহরির দরকারি পণ্য। বিক্রেতাদের দাবি, গত বছরের তুলনায় এবার ডাল, ছোলা, বেসন, খেজুর, চিনির দাম কমেছে। বিক্রেতার এমন দাবি মানছেন ক্রেতারাও। চিনি, ছোলা, মসুরি ডাল, খেসার ডাল গত বছরের তুলনায় এবছর মোটামুটি অনেকটাই কম। গত বছর ছোলা যেমন 130 টাকা 40 টাকা ছিল, এবছর 110 টাকা পাচ্ছি আমরা। তবে কাঁচা বাজারে যেতেই উড়ে যাচ্ছে মুদিখানার স্বস্তি। সপ্তাহ ব্যবধানে আলু ও পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 5 টাকা। বাড়তি চাহিদায় 1 কেজি বেগুনের দাম উঠেছে 60 থেকে 70 টাকায়। কেজিতে 10 থেকে 20 টাকা বেড়ে হাইব্রিড শসা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, আর দেশির দাম পড়ছে 80 থেকে 90 টাকা। 40 থেকে 80 টাকায় কেনা বেচা হচ্ছে এক হালি লেবু। বেগুন 70 টাকায় বেচতে আছে, এই যে মোটাটা এটা 70, লম্বাটা এটা দেশিটা এটা 70। শসার দাম বেড়ে গেছে, শসা খাবো না, যেটার দাম কমবে সেটা খাবো। লেবু দাম বেড়ে গেছে, লেবু সবাই খাবো না, রুয়াবজা দিয়ে খাবো। 80 টাকা করে কিনলাম এখন খিরাই, তাহলে রোজার সময় কি করে আমরা চলবো? শিং, চিংড়ি, কই, তেলাপিয়া, রুই, কাতলা, পাঙ্গাস সহ সব ধরনের মাছের দাম বাড়তির খবর জানান স্বয়ং বিক্রেতাই। যদিও ক্রেতাদের দাবি, এক সপ্তাহ আগের তুলনায় কেজিতে 100 থেকে 200 টাকা বেশি গুনতে হচ্ছে তাদের। মাছের দাম ওই রকম বেশি না, 20-25 টাকা বেশি। প্রতিটা মাছেরই মানে কেজি প্রতি 100 থেকে 200 টাকা বেশ কম। রমজান সামনে রেখে দেশি মুরগির দাম কেজিতে 50 থেকে 60 টাকা, আর 10 টাকা বেড়েছে ব্রয়লারের দাম। সোনালী বিক্রি হচ্ছে আগের দামে 280 থেকে 300 টাকা কেজি দরেই। আমাদের দেশের ট্রেডিশন হয়ে গেছে রমজানের জিনিসপত্রের দাম বাড়ে। এখন যদি আমাদের যে ভুক্ত অধিকার পরিষদ ওনারা যদি এটা চেক না দেয়, তাহলে তো আমি আপনি কিছু করতে পারবো না। এক সপ্তাহে গরুর মাংসের দাম কেজিতে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 780 টাকায়, আর 1100 টাকা খাসির মাংস ঠেকেছে 1300 টাকায়। আগের থেকে তুলনামূলক আজকের বাজার অনেক বেশি। গাবতলিতে আমরা মাল কিনতে আসি 740 টাকা করে ভাই, 40 টাকা কিনা পড়তেছে ভাই। তবে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় স্থিতিশীল রয়েছে ইফতারের অন্যতম অনুষঙ্গ চিরা, মুড়ি ও গুড়ের দাম। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বিকেল গড়ালে লেখক, প্রকাশক আর পাঠক দর্শনার্থীর ভিড়। অমর একুশে বইমেলার পরিচিত এই দৃশ্য শেষ হচ্ছে আজ। বিদায়ের দিনে শিশুপ্রহর পাড়ায় শুক্রবার সকাল থেকেই কোলাহলে মুখর মেলা প্রাঙ্গণ। খুদে পাঠকের পাশাপাশি হাজির হয়েছিল খুদে লেখকরাও। শুধু গল্পের খুদে পাঠকেই সীমাবদ্ধ নয় বইমেলা। সেখানে মায়ের ভাষায় ডানা মেলে শিশুর চিন্তা, তৈরি হয় কল্পনা রাজ্য। সেই বর্ণিল ভুবনে মাত্র 8 বছর বয়সেই নিজের গল্পের জগৎ গড়ে তুলেছে আরিয়েত্তি। এবার মেলায় তার কল্পনার এক অনন্য সৃষ্টি আরিয়েত্তির ছোট্ট ছোট্ট গল্পেরা। জানতে ইচ্ছে করে তার কল্পনার আকাশ কত দূর বিস্তৃত। আমার কল্পনাতে যা আসে তাই আমি লিখি। স্বপ্ন দেখে আমি বড় হয়ে অনেক ভালো একজন লেখক হতে চাই। এদিকে বইমেলার শেষ শিশুপ্রহর ঘিরে সকালে উপস্থিত খুদে বই পোকারা। স্টলের সামনে দাঁড়িয়ে শেষবারের মতো বই হাতড়ে দেখতেই ব্যস্ততা তাদের। পছন্দের বই কিনে তবেই না ফিরতে হবে বাড়ি। ভূতের বই কিনবো আর ইংলিশ বই কিনবো। আমি মজা করছি বই মেলায়, আমার খুব আনন্দ লাগছে।
আমি খেলাধুলা করেছি। সবচেয়ে পছন্দের বই হলো স্পাইডারম্যান বই। অভিভাবকরা বলছেন বইমেলা শিশুদের জন্য অমূল্য উপহার। এটি প্রেরণা যোগায় পাঠক হতে, দখল বাড়ায় সাহিত্য ও শুদ্ধ ভাষা চর্চায়। এখান থেকে বাচ্চা অনেক মজা পেয়েছে, অনেকগুলো বই আছে যে এগুলো ওরা অনেক দেখতে বা কিনতে অনেক আগ্রহী। ভাষার সঙ্গে পরিচিত হবে, তারপর নতুন নতুন বিভিন্ন বইয়ের সঙ্গে পরিচিত হবে, যেটা আসলে বাচ্চাদের ক্ষেত্রে খুবই জরুরি। সময় বয়ে চলছে, দুপুর থেকে বিকেলের পথে এগিয়ে যাচ্ছে মেলা। বিদায়ের ক্ষণ ঘনিয়ে এলেও আবেগের উষ্ণতা এখনো অনুভূত হচ্ছে ছোট থেকে বড় প্রতিটি লেখক পাঠকের মনে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী উম্মে হানি, সরাসরি যাচ্ছি তার কাছে। হানি, দুপুর থেকে বিকেলের পথে ধীরে ধীরে ধাবিত হচ্ছে বইমেলা এবং ধীরে ধীরে কিন্তু ঘনিয়ে আসছে বইমেলার শেষ ক্ষণ এবং আজকেই কিন্তু বইমেলার পর্দা নামবে। আজকেই কিন্তু হচ্ছে ধীরে ধীরে বইমেলায় অমর একুশে বইমেলার আসলে পর্দা নামবে এবং গতকাল থেকেই কিন্তু মেলায় ছিল বিদায়ের আবহ, কিন্তু সেটিকে কিন্তু আসলে ছাপিয়ে আসলে আজ পুরো মেলা জুড়ে পাঠক সমাবেশ। আবার একটি বছরের আসলে অপেক্ষায় থাকতে হবে এবং সেই কারণেই কিন্তু শেষবার মতো স্টলে স্টলে ঘুরে পছন্দের বইগুলো দেখছেন পাঠকেরা। সবার মনে বইমেলার বিদায়ের যে কষ্ট সেটি আসলে থাকলেও দিনটিকে ঘিরে কিন্তু উচ্ছ্বাসের কমতি নেই একেবারেই কিন্তু কোনো। এবং সমাপনী দিনে আজ বিকেলে কিন্তু 5টায় বাংলা একাডেমিতে রাখা হয়েছে সমাপনী অনুষ্ঠান এবং আজ সমাপনী দিনেও কিন্তু মেলায় নতুন বই প্রকাশিত হয়েছে এবং গতকাল পর্যন্ত নতুন বইয়ের কিন্তু সংখ্যা দাঁড়িয়েছে 2,965টি এবং নতুন বই 3,000-এর ঘর যে পেরিয়ে যাবে সেটিও কিন্তু শেষ দিনে এমনটাই জানিয়েছে বাংলা একাডেমির তথ্য কেন্দ্র। এবং ঠিক কতগুলো বই আজ প্রকাশিত হলো তা কিন্তু জানা যাবে বিকেল 4টায় এবং কালও কিন্তু অনেক নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে এবং আজকেও কিন্তু তাই। আজকের এই শেষ দিনেও কিন্তু আসলে নতুন বই মেলায় আসছে এবং নতুন বই আসলে মোড়ক উন্মোচনও হচ্ছে। আমরা আসলে আরেকটা বিষয় না বললে নয়, আমরা কিছুক্ষণ আগে প্রকাশকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে এবার আসলে পাঠক সমাগম আসলে অনেক বেশি থাকলেও তেমন কিন্তু বই বিক্রির কিন্তু তেমন কিন্তু হয়নি এবং সেটি কিন্তু গতবারের তুলনায় 1/3। তো এই ছিল আমার কাছে অমর একুশে বইমেলার প্রাঙ্গণ থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বইমেলায়। আবারও নতুন দল গঠনের খবর। তরুণদের নেতৃত্বে কিছুক্ষণ পর আত্মপ্রকাশ হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির। এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউয়ে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের নেতৃত্বে আসছেন দলটি মানিক মিয়া এভিনিউয়ের যে সামনের সড়কটিতে যে মঞ্চটি নির্মাণ করা হয়েছে সবশেষ প্রস্তুতি শেষ হয়েছে। যারা আসলে আয়োজক রয়েছেন তারা শৃঙ্খলা রক্ষার কাজ করছেন। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের আমরা দেখছি যে তাদের নির্দিষ্ট জায়গায় এসেছেন, আমন্ত্রিত অতিথিরা এসেছেন। একেবারে প্রথম সারিতে আমরা দেখছি যারা রয়েছেন তাদের জন্য জায়গা রাখা হয়েছে। আমি একজন সংগঠকের সঙ্গে কথা বলতে চাই, জাতীয় নাগরিক কমিটির সদস্য তুহিন খানের সঙ্গে। সবশেষ যে আপনাদের প্রস্তুতি নিয়ে জানতে চাই, যার কিছুক্ষণ পরেই তো আসলে আপনাদের আত্মপ্রকাশ অনুষ্ঠানটি শুরু হবে। হ্যাঁ, আমাদের এখানে আর কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই এই সামনের জায়গাটা মোটামুটি পূর্ণ হয়ে গেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিকরাও আসা শুরু করেছেন। আমাদের প্রস্তুতি চলছে এবং একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে প্রোগ্রাম শুরু হবে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসন গ্রহণ করবেন স্টেজে। এবং আরও যেহেতু আজকে শুক্রবার, অনেকে জুমার নামাজের পরে রওনা দিয়েছেন বিভিন্ন জায়গা থেকে, তো আমরা আশা করছি যে অনুষ্ঠান শুরু হওয়ার পরে এই জায়গাটা আরো মানুষ আসবেন। আমাদের আরো অনেক মানুষ বিভিন্ন জেলা থেকে, দূর দূরান্ত থেকে যারা আসছেন তারা এসে যুক্ত হবেন এবং আজকে একটা খুব
খুব উৎসবমুখর একটা পরিবেশে আমরা আমাদের দলটি। ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছিলেন যে উৎসবমুখর পরিবেশে আসলে আজকের আত্মপ্রকাশ অনুষ্ঠানটি হবে এমন প্রত্যাশা আসলে করছেন আয়োজকরা। আমরা সবচেয়ে যেটি জানতে পেরেছি 151 সদস্যের আহ্বায়ক কমিটি আজকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে প্রাথমিকভাবে, যেখানে সদ্য তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম আহ্বায়কের দায়িত্ব নিচ্ছেন। অন্যান্য যারা রয়েছেন আখতার হোসেন, আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ মূল দায়িত্বে রয়েছেন। আরও যারা আসলে একেবারে সম্মুখ সারিতে ছিলেন জুলাই গণ অভ্যুত্থানে তারা থাকবেন এই দায়িত্বে। নেতাকর্মীর যারা রয়েছেন তারা বলছেন যে যারা কোনো ধরনের রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন এমন অনেক মানুষ যারা আসলে জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে নেমেছিলেন, রাজপথে আসলে তাদের ভাইকে জীবন দিতে দেখেছেন, তারা রক্ত ঝরিয়েছেন, তারাই আসলে নতুন বাংলাদেশ বিনির্মাণের এই সংগ্রামেও আসলে তারা আসছেন। তারা বলছেন যে নতুন রাজনৈতিক যে বন্দোবস্ত, তারা বলছেন যে এর মধ্য দিয়ে বাংলাদেশ যাতে করে আর স্বৈরতন্ত্রের পথে না হাঁটে, গণতন্ত্রের পথে হাঁটে, সেই বন্দোবস্ত যাতে করে একেবারে স্থায়ী হয় সেই চেষ্টা তারা করছেন। সেই প্রচেষ্টা তারা অব্যাহত রাখবেন, রাজপথে তারা আসলে অব্যাহত রাখবেন। সেই শপথ আসলে আজকের এই আত্মপ্রকাশের মঞ্চ থেকে তারা নেবেন। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের খবর জানছিলাম মানিক মিয়া এভিনিউ থেকে। দুপুরের সময় আরও থাকছে। মুশফিক রিয়াদের অবসরের সিদ্ধান্ত নিজেদেরই ঠিক করতে বললেন আতাহার আলী খান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার জন্য দল নির্বাচনে কাঠ গড়ায় তুললেন বিসিবিকে। দেশের সরকারি বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল 68,684 জন। 2024-25 শিক্ষাবর্ষে মোট আসন 545টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে 126 জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারও 100 নম্বরের ভর্তি পরীক্ষায় পাশ নম্বর 40, লিখিত পরীক্ষায় 40 নম্বরের কম প্রাপ্তরা দেশে ও বিদেশে বিডিএস বা সমতুল্য কোর্সে ভর্তির জন্য অকৃতকার্য হিসেবে বিবেচিত হবেন। লিখিত পরীক্ষায় কৃতকার্যদের মেধাক্রম সহ ফল প্রকাশ করা হবে। 4 বছর পর নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সকাল 10:30টায় স্নাতক প্রথম বর্ষ 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। প্রথম ধাপে বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার 1671 আসনের বিপরীতে 86,380 জন শিক্ষার্থী আবেদন করেন। প্রতি আসনের বিপরীতে শিক্ষার্থীর সংখ্যা 51 জন। বিকেল 3টায় শুরু হবে এ ইউনিটের ভর্তি পরীক্ষা। অনুমোদন না থাকলেও রাজধানীতে দেদারসে চলছে রুফটপ রেস্টুরেন্ট। মেট্রো রেল রুটের দুপাশে অনেক ভবনের ছাদই এখন রেস্তোরাঁর দখলে। প্রশাসন বলছে রাজনৈতিক কারণে এতদিন ব্যবস্থা না নেওয়া গেলেও এবার দ্রুতই মাঠে নামবেন তারা। আর বিশেষজ্ঞরা বলছেন দায় সারা নয়, প্রয়োগ করতে হবে কঠোর আইন। মেহেদি হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আল মামুন। নিয়ম না থাকলেও রাজধানীতে আবারও হু হু করে বাড়ছে এসব রুফটপ রেস্টুরেন্ট। মেট্রো রেল চালুর পর থেকে বিশেষ করে এই মিরপুর অঞ্চলেই ছাদ দখল করে গড়ে উঠেছে প্রায় 100 খানেক রেস্টুরেন্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশাসনের নাকের ডগায় কিভাবে চলছে সব। ফার্মগেটের স্কাইভিউ রেস্টুরেন্ট এটি। বৈধতার প্রশ্ন তো দূরের কথা, ছাদে আলাদা করে 2 তলা নির্মাণ করে বাড়ানো হয়েছে আয়তন। একই চিত্র মিরপুরের এই সানসেট বেঞ্চ রেস্টুরেন্টেও। দেশের আইন অনুযায়ী ছাদে কোনো প্রকার স্থাপনা নির্মাণের অনুমতি না থাকলেও উদ্বোধনের অপেক্ষায় আরও অনেক রেস্টুরেন্ট। বাংলাদেশে ওইভাবে পারফেক্টলি অনুমোদন দিচ্ছে না, কিন্তু ছাদ বাগান করার পারমিশন আছে। ওই রকমভাবে আমরা একটা অনুমোদন নিয়ে এই রেস্টুরেন্টটাকে ওপেন করতে চাচ্ছি। তদারকির দায়িত্বে থাকা সংস্থাগুলো বলছে রাজনৈতিক ছত্রছায়ায় এতদিন বন্ধ থাকলেও শিগগিরই শুরু হবে অভিযান। রাজধানী কর্তৃপক্ষ আগের যে প্রসেসটা, মাঝখানে তো বিভিন্ন কারণে একটু সাময়িক বিরতির কাজ হয়েছিল, তো এখন আমরা হয়তো আগের যে প্রসেসটা সেটা আরো জোরদার করবে। ছাদ মানে আপনাকে ওপেন রাখতে হবে। আমি যখন খেতে যাচ্ছি তখন তো আমার দেখতে হবে, যতই সুন্দর হোক না কেন, আমাকে প্রাণে বাঁচার জন্য যেই ছোট ছোট ইস্যুগুলি, মানে ইমার্জেন্সি ইস্যুগুলি, এটা আমাকে একটু খেয়াল রাখতে হবে। অর্থের লোভে উন্মুক্ত ছাদ বাণিজ্যিকভাবে ব্যবহারের দায় ভবন মালিকদের পাশাপাশি তদারকি সংস্থাগুলো এড়াতে পারে না জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন শুধু অভিযান আর জরিমানায় সীমাবদ্ধ না থেকে কঠোর আইন প্রয়োগ করতে হবে। আবার একটা মৃত্যুর ঘটনা ঘটলে তখন সবাই বলবে আমি কিছু জানি না। এই দায় মোচন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অসংখ্য মানুষের জীবিকা জড়িত থাকায় রুফটপ সহ সব রেস্টুরেন্ট পরিচালনায় আইন সংশোধনের দাবি সংশ্লিষ্টদের। মেহেদি হাসান, সময় সংবাদ, ঢাকা।
4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। দেশের বাইরের খবর। ভ্লাদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক আখ্যা দেওয়ার এক সপ্তাহ পর তা অস্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগ মুহূর্তে ভোল পাল্টে জেলেনস্কিকে সাহসী ব্যক্তি বললেন ট্রাম্প। এই বৈঠকে ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে $1 ট্রিলিয়ন চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলমান যুদ্ধ নিয়েও আসতে পারে নতুন সিদ্ধান্ত। চলতি মাসেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুরাষ্ট্র ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে যুদ্ধে যাওয়া জেলেনস্কির ভুল সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি। এক সপ্তাহের ব্যবধানে নিজের কথা অস্বীকার করলেন ট্রাম্প। জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে ভোল পাল্টিয়ে ট্রাম্প বললেন, ইউক্রেনের প্রেসিডেন্টকে স্বৈরশাসক বলেছিলেন, এমন কথা নিজেই বিশ্বাস করতে পারছেন না তিনি। Did I say that? I can't believe I said that. Next question. উল্টো জেলেনস্কির প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলেনস্কিকে অত্যন্ত সাহসী বলেও অভিহিত করেন ট্রাম্প। তার প্রতি নিজের শ্রদ্ধার কথাও জানান তিনি। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে বৈঠকে বসবেন ট্রাম্প জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে একটি ইতিবাচক বৈঠক হবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। এই বৈঠকেই হতে পারে ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে $1 ট্রিলিয়ন চুক্তি। এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে জেলেনস্কি জানান, কিয়েভ চায় এর মধ্য দিয়ে ইউক্রেন মার্কিন নিরাপত্তা বলে অন্তর্ভুক্ত হোক, যাতে রাশিয়া ইউক্রেনের উপর নতুন করে কোনো আগ্রাসন চালালে তা প্রতিহত করা যায়। যদিও ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র এ বিষয়ে ইউক্রেনকে কোনো নিরাপত্তা গ্যারান্টি দেবে না, বরং কিয়েভের নিরাপত্তার দায়িত্ব ইউরোপের নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। রাহানুল রানা, সময় সংবাদ। খেলার খবর। মুশফিক রিয়াদের ভবিষ্যৎ তাদের নিজেদেরই ঠিক করতে হবে। তারা যত দ্রুত সিদ্ধান্ত জানাবেন সেটা ততই দলের জন্য ইতিবাচক হবে বলে মনে করেন সাবেক ক্রিকেটার এবং আন্তর্জাতিক ভাষ্যকার আতাহার আলী খান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার জন্য ভুল স্কোয়াড নির্বাচনকেও দায় দিয়েছেন তিনি। যার শুরু আছে তাকে কখনো না কখনো থামতেই হয়। বেশ কিছুদিন ধরেই আলোচনায় বাংলার ক্রিকেটে মুশিরিয়াদেরও থামার সময় এসেছে এবার। কাগজে কলমে বয়সের সীমায় মুশফিক ছাড়িয়েছেন 37 আর রিয়াদ 39। সাম্প্রতিক পারফরমেন্সগুলোও নেই তাদের পক্ষে, তাই চাইলেও আর আলোচনাটাকে ধামাচাপা দেওয়া সম্ভব না এ যাত্রায়। তবে জাতীয় দলের সাবেক ক্রিকেটার আতাহার আলী খান মনে করেন এই সিদ্ধান্তটা আসা উচিত 2 সিনিয়রের কাছ থেকেই। তবে তারা যদি এরপরও গোঁ ধরে থাকেন তাহলে সিদ্ধান্তটা নিতে হবে টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের। বিশাল পারফরমেন্স আমরা তাদের মাধ্যমে আমরা পেয়েছি এবং তাদেরকে নিজস্ব ডিসিশন নিতে হবে কি আসলে তারা কি আরও ইন্টারন্যাশনাল লেভেলে এই ফর্ম্যাটে খেলতে চান কি চান না। তারপরে সিলেক্টরের বিষয়টা আছে, টিম ম্যানেজমেন্টের ব্যাপার আছে, টিম আসলে কি চাচ্ছে। আমি মনে করি কি এখন ডিসিশন হ্যাজ টু কাম ফ্রম দেম, তাদের নিজস্ব ডিসিশনটা আসতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভরাডুবির নানা কারণ নানা জনের কাছে, তবে ব্যাটিংটা নিয়ে আক্ষেপ করেছেন সকলেই। আতাহারও মানেন মূল সমস্যাটা হয়ে গেছে সেখানেই, টপ অর্ডার থেকে দায়িত্ব না নেওয়ার কারণেই ভুগেছে বাংলাদেশ। তবে এটা ছাড়াও আরও একটা কারণ আছে তার কাছে। আতাহারের মতে ভুল হয়েছে স্কোয়াড নির্বাচনেও। বৈশ্বিক আসরে প্রতিপক্ষের সেরা বোলারদের সামনে বাংলাদেশ মিস করেছে লিটনের সার্ভিস। টপ অর্ডার ব্যাটাররা যদি আরেকটু দায়িত্ব নিয়ে যদি পালন করতে পারতো তাহলে হয়তো আমাদের টোটালটা 280-300 হতে পারতো। এখানে শুধু একটা কথা আমি হঠাৎ করে একটা প্লেয়ারের কথা মনে আসতেছে, লিটন কুমার দাসের কথা মনে আসতেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে 8 দল, টপ 8 দল, পৃথিবীর টপ 8 দলের টুর্নামেন্ট, এবং আমি মনে করি যে আমরা কিন্তু লিটন কুমার দাসকে মিস করেছি। বাংলাদেশ দলের বাজে পারফরমেন্সের প্রভাব পড়ে আতাহারের কমেন্ট্রিতেও। সহধারাভাষ্যকারদের সামনে খুব বেশি প্রশংসা করার সুযোগ পান না তিনি। আশা খুব দ্রুতই এই অন্ধকার কেটে যাবে বাংলাদেশ ক্রিকেটের। তিনিও সগৌরবে গলা ফাটাবেন শান্ত মিরাজদের জন্য। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।
প্রথমবারের মতো কক্সবাজারে হয়ে গেল মেরিন ড্রাইভ রেস। অংশ নেন 400 সাইক্লিস্ট। এই আয়োজনের মাধ্যমে নৈসর্গিক সৌন্দর্য বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার আশা সেনাবাহিনী প্রধানের। প্রতিযোগিতায় 6টি ক্যাটাগরিতে অংশ নেন 26 জন নারী ও 374 জন পুরুষ। এর মধ্যে ছিল ব্রাজিল, কম্বোডিয়া, ফিলিপাইনের প্রতিযোগীও। আসরে 110 কিলোমিটার গ্রুপে নারী ও পুরুষদের মধ্যে বিজয়ী হন কর্পোরাল ফাতেমা খাতুন ও মিজানুর রহমান। আর অ্যামেচার 55 কিলোমিটার গ্রুপে নারী ও পুরুষদের মধ্যে বিজয়ী হন সৈয়দ মুবিন ও ব্রাজিলের লরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তরুণদের নেতৃত্বে কিছুক্ষণ পর জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। মানিক মিয়া এভিনিউতে ছাত্র জনতা মিলন মেলা। রাজনীতিতে ইতিবাচক ধারা ফেরার আশা। সংকট নিরসনে জাতীয় নির্বাচনের গুরুত্ব বুঝতে পারছে না সরকার, অভিযোগ বিএনপি নেতার। আগে গণহত্যার বিচার, সংস্কার ও স্থানীয় ভোট আয়োজনের দাবি জামায়াতের। এবং ক্ষমতাকে স্থায়ী করতেই শাপলা চত্বর ও 24-এর আন্দোলনে গণহত্যা চালায় স্বৈরাচারী সরকার, বললেন প্রেস সচিব। দেশের মানুষের চেয়ে গুরুত্ব পায় বিশ্বকে খুশি রাখা। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।